Today, I will talk about the classification of sentences according to structure. You all know that sentence is divided into 5 kinds according to meaning, and those 5 kinds are assertive, interrogative, imperative, optative, and exclamatory. But whenever you will talk about sentence according to structure, you all know that sentence is divided into 3 kinds: simple, complex, and compound. And today I will talk about how you can identify simple sentence, complex sentence, and compound sentence. But for your better understanding, I will mix up my language both in Bangla and English, because my focus is to make this thing understandable to you. And therefore, I would like to talk about these things both in English and Bangla. Now, as you know, there are 3 kinds of sentences: simple, complex, and compound. Now, the question is how you will identify these sentences whenever you will find these sentences in writings. Or if you would like to write sentences like this, what will be your way to write the sentences either in simple or in complex or in compound? যে তোমাকে আসলে এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তুমি লিখবে এবং সেই লেখার ক্ষেত্রে তোমাকে কোন ধরনের স্ট্রাকচার ফলো করতে হবে এবং সেই স্ট্রাকচারটা ফলো করে তুমি সেন্টেন্সগুলো লিখতে পারবে কোন রাইটিংস এর মধ্যে। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স যদি কেউ ভালো মতো লিখতে পারে তাহলে আসলে তার পক্ষে যে কোনো ধরনের লেখা সম্ভব, কারণ যত লেখাই তুমি লিখবে সেগুলো হয় সিম্পল, নাহলে কমপ্লেক্স, অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকবে। তো এখন আসলে আমরা যদি প্রথমে সিম্পল সেন্টেন্সে যাই, তো সিম্পল সেন্টেন্সে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের 3টা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এবং এই 3টা বৈশিষ্ট্য যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও তাহলে তুমি বুঝে নেবে যে এটি একটি সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের যে ব্যাপারটি ঘটবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সবসময় একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে, এবং সাধারণত কোনো কনজাংশন থাকবে না। So there are 3 characteristics of the simple sentence. The first one is there will be only one subject, একটা মাত্র সাবজেক্ট থাকবে। There will be only one finite verb, একটা finite verb থাকবে। And there will be normally, usually, no conjunction. একটা সাবজেক্ট থাকবে, একটা finite verb থাকবে, এবং সাধারণত কোনো কনজাংশন থাকবে না। হ্যাঁ, কনজাংশন শুধুমাত্র যদি কোনো ফ্রেজ ব্যবহার করা হয়ে থাকে সিম্পল সেন্টেন্সে, শুধু সেই ক্ষেত্রে ওই ফ্রেজের মাঝখানে কোনো কনজাংশন থাকলে সেটা হতে পারবে, কিন্তু এছাড়া সেন্টেন্সের শুরুতে বা মাঝখানে কোনো কনজাংশন সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার সুযোগ নেই। আর এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ক্লজ থাকবে, একটি মাত্র ক্লজ, এবং সেই ক্লজটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে একাধিক ক্লজ থাকার কোনো সুযোগ নেই। তো আমরা যদি একটি উদাহরণ দেখি সিম্পল সেন্টেন্সের, তাহলে সেই উদাহরণটার দ্বারা আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। যেমন আমরা যদি বলি she saw me reading a book, এই সেন্টেন্সটির মধ্যে একটি সেন্টেন্স যেখানে আমরা দেখতে পাচ্ছি she saw me reading a book, এই সেন্টেন্সটির মধ্যে আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে দেখবো যে সেন্টেন্সটির মধ্যে একটি মাত্র সাবজেক্ট আছে, এবং সেই সাবজেক্ট হচ্ছে she, আর একটি মাত্র ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব মানে কি? যে ভার্বটি নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এবং অন্য কোনো ভার্বের সহযোগিতার প্রয়োজন নেই, এবং টেন্স পারসন অনুযায়ী যে ভার্বটি পরিবর্তিত হয়ে থাকে। তো আমরা শর্টে দেখতে পাবো যে সে দেখলো আমাকে, তো এই যে দেখলো এই কথাটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলেছে, কিন্তু সে আমাকে দেখলো পড়তে কথাটা দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত দেখলো কথাটা আসবে। সুতরাং আসলে শর্টটাই হচ্ছে ফিনিট ভার্ব, যেহেতু এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, আর এটি কিন্তু টেন্স পারসন অনুযায়ী পরিবর্তন হয়েছে, সি থেকে পাস্ট ফর্ম হওয়ার কারণে স হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি সাবজেক্ট আছে, এখানে একটি ফিনিট ভার্ব আছে, এবং
আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যের কথা আমি বলেছিলাম, সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বা মাঝখানে কোথাও কোনো কনজাংশন নেই। আমরা কিন্তু এই সেন্টেন্সের কোথাও কোনো কনজাংশন কিন্তু খুঁজে পাচ্ছি না এবং পাবো না, কারণ যেহেতু সিম্পল সেন্টেন্স হতে গেলে এরকমটাই হতে হবে যে কোনো কনজাংশন শুরুতে বা মাঝখানে থাকবে না। যদি কোনো ফ্রেজ ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শুধু থাকতে পারে। তো আমরা এই যে সেন্টেন্সটি দেখলাম, এই সেন্টেন্সটির মধ্যে আমরা একটি মাত্র ক্লজ দেখতে পাচ্ছি এবং এই ক্লজটির নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। আমি আশা করি যে সিম্পল সেন্টেন্সের এই স্ট্রাকচারটি অথবা বৈশিষ্ট্যটি তোমরা বুঝতে পেরেছ। এবার যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনায় আসি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক, অনেকে এটা বলে থাকে যে দুটি ক্লজ, কিন্তু আসলে কিন্তু জিনিসটা কিন্তু দুটি না, একাধিক। একাধিক মানে কিন্তু দুইটি না, একাধিক মানে দুই বা তার চেয়েও বেশি হতে পারে। কিন্তু আমাদের দেশে অনেক সময় এটি বলা হয় যে দুটি ক্লজ থাকবে। এটি একটি ভুল ধারণা। আসলে দুটি ক্লজ থাকবে বলে এটাকে নির্ধারিত করে ফেলা যাবে না, দুই বা তার চেয়ে বেশি ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। এবং এই বিষয়টি যেরকম থাকবে, পাশাপাশি একাধিক ফিনিট ভার্ব থাকবে, একাধিক ফিনিট ভার্ব। যেরকম আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছি সিম্পল সেন্টেন্সে যে একটি মাত্র ফিনিট ভার্ব ছিল, এখানে একাধিক ফিনিট ভার্ব থাকবে। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটি অন্তত একটি সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে, সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তিনটা বৈশিষ্ট্য এখানে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ক্লজ থাকবে, একাধিক সাবজেক্ট থাকবে, অ্যাকচুয়ালি একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ফিনিট ভার্ব থাকবে এবং অন্তত একটি সাবঅর্ডিনেটেড কনজাংশন থাকবে। আমি আবার একটু বলি, সেটি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন লিখতে যাব বা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন চিনতে যাব, তখন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো যে এই কমপ্লেক্স সেন্টেন্সটির মধ্যে একাধিক সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ফিনিট ভার্ব থাকবে, আর এখানে সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানে অন্তত একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই অন্তত একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কিন্তু নির্ধারিত না, একাধিক সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা আমি আগে লিখছিলাম যে একাধিক ক্লজ থাকবে। কিন্তু এই একাধিক ক্লজের মধ্যে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে বা প্রিন্সিপাল ক্লজ হবে। আর যদি মানে সেন্টেন্সটির মধ্যে যদি দুটি ক্লজ থাকে, তাহলে একটি হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটি হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যে ক্লজটি, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু যদি দেখা যায় যে একটি কমপ্লেক্স সেন্টেন্সে চারটি ক্লজ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু যেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটা কিন্তু অ্যাক্টিভ হবে। চারটির মধ্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে বা প্রিন্সিপাল ক্লজ হবে, আর বাকি যে তিনটে ক্লজ বা দুইটি ক্লজ, যত বেশি ক্লজ থাকুক না কেন, সেগুলো সবগুলোই হবে সাবঅর্ডিনেট ক্লজ। এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরের যে ক্লজটি, সেটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটি জানতে হবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো। সেগুলো আসলে কোনগুলো? কারণ সেগুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু কোনোভাবেই আমার পক্ষে কমপ্লেক্স সেন্টেন্স চেনা সম্ভব হবে না। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? যত WH ওয়ার্ড আছে সেগুলো সবই কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। অথবা যদি আমরা দ্যাট ব্যবহার করে থাকি, এরপরে যদি আমরা অ্যাজ, সেজ, because, if, unless, till, until, though, although, as if, as though, অথবা whether, এই যে কনজাংশনগুলো আমি লিখেছি, এই কনজাংশন গুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা সবাই জানি যে কনজাংশন আসলে মূলত তিন প্রকার: সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন। তো সেই কনজাংশন গুলোর মধ্যে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন অন্তত শুরুতে বা মাঝখানে একটা থাকতেই হবে, না হলে কিন্তু এটি কমপ্লেক্স সেন্টেন্স হবে না। তো এখন আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে সেই উদাহরণটার দ্বারা আমরা সুন্দরভাবে এটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমরা যদি এরকম বলি, when he came here, it was raining. So look at this sentence. It is a complex sentence because there are
At, in this sentence there are two clauses. One is subordinating conjunction. When WH word, সকল WH word is subordinating conjunction. এবং তাছাড়া অন্যান্য যে কনজাংশনগুলো আমি লিখেছি সেগুলো সবই। এরপরে এখানে কিন্তু দুটি সাবজেক্ট রয়েছে। এরপরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে দুটো ফিনিট ভার্ব আছে। এখানে কেম একটা ফিনিট ভার্ব, ওয়াজ ফিনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এই সেন্টেন্সটির মধ্যে দুইটি ক্লজ আছে। তো অন্তত পক্ষে দুটি ক্লজ থাকতেই হবে, কারণ দুটি ক্লজ না হলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। সুতরাং সিম্পল এবং কমপ্লেক্সের মধ্যে আমরা পার্থক্য দেখতে পেলাম যে সিম্পল সেন্টেন্সে কিন্তু কোনো কনজাংশন ছিল না, এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। সিম্পল সেন্টেন্সে মাত্র একটি মাত্র সাবজেক্ট ছিল, এখানে দুটি সাবজেক্ট। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব ছিল, এখানে দুটি ফিনিট ভার্ব আছে। অতএব এই পার্থক্যগুলোকে যদি আমি খেয়ালে রাখতে পারি তাহলে কিন্তু আমার পক্ষে সিম্পল কমপ্লেক্সের পার্থক্যটা বোঝা কোনো কঠিন বিষয় হবে না। এবার যদি কম্পাউন্ড সেন্টেন্সে আসি, যেটি আমাদের সর্বশেষ বিষয়, সেই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ফিনিট ভার্ব, অন্তত একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক সাবজেক্ট থাকবে, তবে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট থাকে, অবশ্যই একাধিক সাবজেক্ট থাকবে। সে একাধিক সাবজেক্টের মধ্যে যদি একাধিক সাবজেক্ট যদি একই সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে একটা সাবজেক্ট ইচ্ছা করলে উজ্জ্বল রাখা যাবে, সাইলেন্ট রাখা যাবে। আর একাধিক ফিনিট ভার্ব থাকবে এখানে, এবং অন্তত একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে মিল আছে, কিন্তু কমপ্লেক্সের মধ্যে কিন্তু যেরকম কমপ্লেক্সও একাধিক সাবজেক্ট থাকবে, কমপ্লেক্সও একাধিক ফিনিট ভার্ব থাকবে, কম্পাউন্ডও একাধিক সাবজেক্ট, একাধিক ফিনিট ভার্ব। কিন্তু পার্থক্যটা কিন্তু মূলত এবং মৌলিক পার্থক্য যেটা সেটা হচ্ছে কনজাংশন। ওখানে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এখানে যে একাধিক ক্লজ, যে দুটি ক্লজ বা তিনটি ক্লজ, একাধিক ক্লজ থাকবে, প্রত্যেকটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ, যেটা কিন্তু কমপ্লেক্সে ছিল না। কমপ্লেক্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ ছিল, আর বাকি এক বা একাধিক ক্লজ গুলো ছিল সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে কিন্তু প্রত্যেকটি ক্লজই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হবে না। এখন আমাদের কাছে যেটা প্রতিপাদ্য বিষয় বা যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সেই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোনগুলো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটা যদি আমরা না জানি তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের পক্ষে কম্পাউন্ড সেন্টেন্স চেনা সম্ভব হবে না। সেগুলো কি? যেমন আমরা যদি বলি অ্যান্ড, বাট, অর, ইয়েট, দাস, therefore, still, these conjunction are known as coordinating conjunction. আমরা একটু আগেই বলেছি যে কনজাংশন তিন প্রকার: সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো সবসময় কোথায় ব্যবহৃত হবে? কম্পাউন্ড সেন্টেন্সে। এবং এই কম্পাউন্ড সেন্টেন্সে চেনার মূল বিষয়টি হচ্ছে এই কোঅর্ডিনেটিং কনজাংশন অন্তত একটি থাকতেই হবে। যদি আমরা উদাহরণটা এভাবে লিখি, যেমন হি ওয়ার্কড হার্ড and earned fame. Look at this sentence. He worked hard and earned fame. এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকার কথা, সেটা হচ্ছে হি, কিন্তু সেই হিটা যেটা একই সাবজেক্ট, এই জন্য এটি উজ্জ্বল আছে। আমি একটু আগে বলেছি কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক সাবজেক্ট একই রকম হলে সেটি উজ্জ্বল রাখার সুযোগ আছে। আর এখানে কিন্তু একাধিক ফিনিট ভার্ব, যে ওয়ার্ক এবং আর্ন, দুটো ফিনিট ভার্বই কিন্তু আছে। মিনিমাম দুটো ফিনিট ভার্ব তো থাকতেই হবে, কমপ্লেক্সও থাকতে হবে, কম্পাউন্ড থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য সেটা হচ্ছে কনজাংশন, কোঅর্ডিনেটিং। এবং সেই কোঅর্ডিনেটিং কনজাংশন না থাকলে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু হবে না। সেই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মূলত আসলে মাঝখানেই হয়ে থাকে। তো সুতরাং এখানে আমরা অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো যদি তোমরা মনোযোগ দিয়ে এই বৈশিষ্ট্যগুলো, সিম্পলের যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো বলেছি এবং কম্পাউন্ডের যে বৈশিষ্ট্যগুলো বলেছি, যদি এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে সেন্টেন্সের মধ্যে তুমি অন্তত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে এবং আস্তে আস্তে চর্চার মাধ্যমে তুমি নিজেও এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করতে পারবে। যদি সেক্ষেত্রে তোমার আরো অনেক চর্চার প্রয়োজন হবে, কিন্তু মৌলিক জ্ঞান হিসাবে বা মৌলিক ধারণা হিসাবে
আমি মনে করি আজকে এই সিম্পল কম্পোজ কম্পাউন্ডের এই ধারণাটুকু তোমার জন্য অনেক পাথেয় হয়ে থাকবে এবং সামনের দিকে অগ্রসর হতে সহায়তা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার এই লেকচারটি শোনার জন্য।